বিএনপি অনেক নির্যাতিত, অনেকভাবে নিপীড়নের শিকার হয়েছে এবং তারা অনেক আগে থেকেই বলছে যে এই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে দল হিসেবে দায় আওয়ামী লীগের বা সেই জন্য তার আপনারা নিষিদ্ধ চান, ঠিক একইভাবে যেটি ৭১-এ একটি প্রসঙ্গ আসছে জামাতও দল হিসেবে তার দায় নিয়ে, সেখানে জামাতের কি হবে, সে দুটি বিষয় কিন্তু এখানে বারবার প্রশ্ন ঘুরে ঘুরে আসছে। আপনার কি মনে হয় যে একই দায় জামাতেরও আছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ, এসএটিভির দর্শক শ্রোতা দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই আপনার মৌলিক কোশ্চেনের উত্তর দিতে চাই। দেখেন, আমাদের চোখের সামনে যে ২০০০ ছাত্র জনতাকে হত্যা করা হলো, প্রায় ৩০,০০০ মানুষকে আহত করা হলো, হাত হারা হলো, চোখ হারা হলো, পা হারা হলো, এবং তারা খুব মানে দুর্বিষহ জীবনযাপন করছেন। আবার আমরা দেখলাম যে বিচারের নামে অবিচার করে জামাত নেতৃবৃন্দকে এবং বিএনপির একজন নেতাকেও এই একইভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, বিচারিক হত্যাকাণ্ড ট্রাইব্যুনালের মাধ্যম দিয়ে। এবং এই বিচার যে প্রশ্নবিদ্ধ হয়েছে সারা পৃথিবীতে স্কাইপি কেলেঙ্কারির মাধ্যম দিয়ে সেটা প্রমাণিত হয়ে গেছে। এখন যে বিষয়টা আমাদের সামনে তাজা রয়েছে, সেই তাজা বিচারটাকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য, মূলত আওয়ামী লীগের বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আওয়ামী লীগের বিচার যাতে ঠিক মতো না হয় এই জন্য আবার পুরনো একটা 53 একটা প্রসঙ্গ আসছে। তাহলে আগে তো বলতে হবে যে জামাতের প্রতি যে অবিচার করা হয়েছে, এটা কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু সুস্পষ্টভাবে বলেছিলেন, জামাত নেতাদের নাম ধরে ধরে বলেছিলেন বিচারের নামে তাদের প্রতি প্রহসন হচ্ছে। জামাত কি শুধু এটার জন্য দায়ী? সে সময় বড় এই দেশে দল কারা ছিল? মুসলিম লীগ ছিল, নিজামে ইসলাম ছিল, তারা তো পাকিস্তান সরকারের সাথে ছিল। তাদের বিচারের কথা কেন আসছে না? তাদের কয়জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে? মূলত বাংলাদেশের মানুষ, জনগণ জামাত ইসলামের যে আদর্শ, এই তরুণ সমাজসহ তারা এই আদর্শকে গ্রহণ করতেছে। আদর্শ গ্রহণ করার কারণে এই আদর্শকে রিসিস্ট করার জন্য মূলত আজকে এই জিগির তোলা হচ্ছে। আমি মনে করি যে আওয়ামী লীগের বিচারকে যাতে প্রশ্নবিদ্ধ করা যায়, প্রলম্বিত করা যায়, এই জায়গা থেকে শুধু জামাতের কথা নিয়ে আসতেছে। আজকে যদি শুধু আপনি এটার কথাই বলবেন, তাহলে বিভিন্ন সময় বাংলাদেশের সংবিধানকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, সংবিধানকে স্থগিত করেছে, যারা করেছে, যারা গণহত্যা চালিয়েছে বিভিন্নভাবে, সেই সমস্ত অর্গানাইজেশনের কি বিচার হবে না? তাহলে বিচারের ধারার ভিতরে কি থাকবো না আমরা আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব? আমরা তো দেখেছি জামাত নেতাদের বিচারের নামে 3 মাইল 6 মাইল দূর থেকে একজন কি দেখেছে, সাক্ষী দেখেছে যে সে একজনকে মেরে ফেলাচ্ছে। এটা কিভাবে সম্ভব? কাজেই জামাতের বিচারের নামে যে বিচারটা করার চেষ্টা করা হয়েছে, এটা জনগণ অ্যাকসেপ্ট করে নাই। আর আমি যেটা বলবো, আমার সহ আলোচক দুইজনই বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সময়ের দাবি ছিল। এখন এই ইন্টারিম গভর্নমেন্ট তার কাছে দাবি করার আগে এটা নিষিদ্ধ করা উচিত ছিল। তবে আমরা ভাইয়ের কথা থেকে একটা কথা আমাদের কাছে খুব খটকা লাগে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কয়েকটা জায়গায় ওপেনলি, এবং এটা মিডিয়াতে এসেছে, যে তারা এইভাবে আওয়ামী লীগের বিচার বা নিষিদ্ধ চান না। এবং রুহুল কবির রিজভী ভাই উনি খুব সুস্পষ্টভাবে বলেছেন যে ক্লিন ইমেজের আওয়ামী লীগের লোকজন আমাদের দলে যোগদান করতে পারবে। মূলত এই যে একটা বাংলাদেশের, আমি মনে করি 24-এর যে স্পিরিট, এই স্পিরিটের বাইরে যে আমাদের এই কথাগুলো জনগণ গ্রহণ করতেছে না। এই জন্য আমি বলবো যে যারা 3টা নির্বাচনকে বাংলাদেশে ভোট অধিকার থেকে কি করেছে, 3টা নির্বাচনে জনগণের ভোট অধিকার শেষ করেছে, গুম খুন আয়নাঘার করেছে, ব্যাংক লুটপাট করেছে, শাপলার ঘটনা ঘটিয়েছে, পিলখানার ঘটনা ঘটিয়েছে, তারপরে হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাকর্মী, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম করেছে, খুন করেছে। এখনও ইলিয়াস আলীকে তো কেউ ফিরিয়ে দিতে পারবে না। অনেকে ফিরে আসছেন, আবার অনেকে ফিরে আসতে পারেননি, আজও তাদের কবরটাও কোথাও আছে, এটাও পাওয়া যায়নি। আন্দোলনের সময় অনেক স্লোগান নিয়েও অনেক আপত্তি এসেছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যারা দিয়েছে এটা তাদের ব্যক্তিগত, তাদের পক্ষে না। এই সামগ্রিক বিষয়টায় জামাত আসলে নতুন কোনো বার্তা দিতে চেয়েছে কিনা বাংলাদেশের রাজনীতিতে? ধন্যবাদ। আপনি
কোন আন্দোলনটা বলছেন যে কয়েকদিন 2-3 জি, দিন আগে যেটি যে আওয়ামী লীগের হলো, কার্যক্রম নিষিদ্ধের আন্দোলন। পুরো 24-এর গণ অভ্যুত্থানের কথা বলছি। আওয়ামী লীগের কার্যক্রম আমি তো নিষিদ্ধের মনে করি আন্দোলন। যে জনগণ বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানেও জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনকে দেখেছে কিভাবে তারা মাঠ পর্যায়ে রোল প্লে করেছে এবং তারা কিভাবে আমাদের এই সংগঠন পুরো প্রায় 2000 শহীদ পরিবারের কাছে কিভাবে দাঁড়িয়েছে, আহত পঙ্গুত্বদের কাছে কিভাবে দাঁড়িয়েছে, তাদের পরবর্তী ট্রিটমেন্টের জন্য তারা কি ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান আগামীর বাংলাদেশ কিভাবে দেখতে চায়, তারা কেন এত রক্ত দিল। তারা তো একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে, কারণ তারা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়তে চেয়েছে। সেই জায়গায় যৌক্তিক যে কোনো জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী তার যে সমর্থন, এই সমর্থন ব্যক্ত করার জন্যই তো ছাত্রদের কাছে সেখানে গিয়েছে। আর সেখানে যাওয়ার পরে জামাতের নেতাকর্মীরা তো জামাত ঘোষণা দিয়ে বলে নাই যে আসেন সবাইকে চলে আসতে হবে। জামাত সেখানে যে সমর্থন জানিয়েছে, সাধারণ অনেক আমাদের নেতাকর্মীরা সেখানে গিয়েছে, যাওয়ার পরে সেখানে যে স্লোগানগুলো দিয়েছে সেই স্লোগানগুলো তো দেশের বিরুদ্ধে দেয় নাই, তারা বাংলাদেশকে বহন করে দিয়েছে। তো কেউ যদি গোলাম আজমকে ভালোবাসেন, সে গোলাম আজমের পক্ষে স্লোগান দিতে পারে না? এটা তো পারেই। তো গোলাম আজমের বাংলায় ফ্যাসিস্টের ঠাঁই নাই, মানে আওয়ামী লীগের ঠাঁই নাই। তো এটা তো বাংলাদেশ জামাত ইসলামের আমির, তৎকালীন আমির গোলাম আজম সাহেবকে তো বাংলাদেশের আদালত কর্তৃক তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। তিনি এমন একজন রেনাউন্ড ব্যক্তি যিনি বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়েছেন এবং তিনি একমাত্র ব্যক্তি শত প্রতিকূলতার ভিতরে, বাংলাদেশে বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে যে জানাজা হয়েছিল তারপরে বড় জানাজা হয়েছে অধ্যাপক গোলাম আজমের। কাজেই বাংলাদেশে অধ্যাপক গোলাম আজমরা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন এবং 71-এ তারা তাদের রাজনৈতিক অবস্থান ছিল, কিন্তু তারা কোনো প্রকার সহিংস হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, ধর্ষণ এরকম কোনো কিছুর সাথে সম্পৃক্ত ছিলেন না, বরঞ্চ তাদের লিটারেচার তরুণ প্রজন্মকে প্রভাবিত করে। এরপরে আমি যে কথাটা বলতে চাই, যেটি সাকিব ভাই বললেন যে আমাদের আমি একটু এই জিনিসটা শেষ করি, আমাদের নতুন প্রজন্ম কোন বাংলাদেশ দেখতে চাই যেখানে দুর্নীতি থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল মন্ত্রী পরিষদে, তাদের বিরুদ্ধে আজও পর্যন্ত 1 টাকার দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া যায় নাই। আভ্যন্তরীণ খুনোখুনি থাকবে না, দলীয় কোন্দলে, দেখেন দলীয় কোন্দলে জামাত ইসলামীতে কোনো মারামারি খুনোখুনি নাই। আইনের শাসন থাকবে, জামাত ইসলামী আইনে হস্তক্ষেপ করে না। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য জামাত ইসলামী বলে, জামাত ইসলামী বলছে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, যেটা সংস্কারের ক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দলীয় প্রধান, সরকার প্রধান, সংসদীয় দলের প্রধান একই ব্যক্তি হবে না। এতে ক্ষমতা কি হয়, আবার তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য কি করে, উৎসাহিত করে। এই জায়গায় কিন্তু আমাদের বন্ধুরা অনেকেই একমত হতে পারছেন না, যার কারণে সংস্কারটা কি হচ্ছে, মানে এটা দীর্ঘায়িত হচ্ছে এবং নির্বাচন পিছিয়ে যাচ্ছে। এটা আমাদের কারোর কাম্য না। আবার অনেক জায়গায় আছে যে দেখেন জ্যেষ্ঠ বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠ বিচারপতিকে আমরা প্রধান বিচারপতি করার ব্যাপারে অনেকের আপত্তি আছে। তাহলে এই যে 15 বছর যে একটা ভোটবিহীন বাংলাদেশে আমরা ছিলাম, এই ভোটবিহীন বাংলাদেশে তো আমাদের অনেকেই কি করেছে, আমাদের অনেকেই দলীয় সিদ্ধান্ত না মেনে তারা কি করেছে, আওয়ামী লীগের এই নির্বাচনকে বৈধতা দিয়েছে, যেটা হারুনুর রশিদ সাহেব এবং রুমিন ফারহানা সাহেবরা ওনারা এই বৈধতা দান করেছেন। আমি জানি না এখনো তারা কেমনে বিএনপি করেন, এটা তো আমাদের বোধোদয় হয় না। এরপরে আমি আপনাদেরকে বলতে চাই, ওই নির্বাচনে তো আপনার দলেরও লোক যারা ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়িয়েছিল বেশ কয়েকটি আসনে, আমরা জোটের সিদ্ধান্ত মোতাবেক আমরা নির্বাচন থেকে ফিরে এসেছিলাম। যাদেরকে আওয়ামী লীগ সরকার টোপ দিয়েছিল দলীয় সিদ্ধান্তের বাইরে, তারা আওয়ামী লীগের সাথেই কিন্তু এখানে ছিল। আমি প্রশ্নটা এখানেই করেছি, আমরা 2018 সালের নির্বাচনের কথা বলছি, যেটাতে আমরা উইডো হয়ে চলে এসেছি এবং আমরা বিএনপির ঘোষণা দেওয়ার আগে আমাদের দলের সেক্রেটারি জেনারেল ঘোষণা দিয়েই এখান থেকে তাদের প্রত্যাহার করে নিয়েছেন। কাজেই এটা আমরা তো দেখেছি যে জনগণ তার ভোট অধিকার পায় না। এই জায়গাতে আমি বলছি যে আজকে ভাই একটা কথা বলেছেন যে এখনো বহু ইউনিয়ন চেয়ারম্যান রয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ যে নির্বাচন, তাহলে তো আমরা একটা টেস্ট কেস করতে পারি, স্থানীয় সরকার নির্বাচনটা আগে করে আমরা দেখি না আমাদের কোথায় নির্বাচনের ত্রুটি আছে, কোথায় সমস্যা আছে। আর জনগণের অধিকাংশের যে সমস্যা আছে, এই সমস্যাগুলো তো স্থানীয় সরকারের কাছে বেশি। ভারত একটি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষেধে তারা একটু ভারত উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশেষ করে ভারতের উদ্বেগ প্রকাশ আপনি কিভাবে দেখেন? আমি তো মনে করি যে ভারতের এটা নতুন নয়, ভারত ইতিপূর্বেও করেছে। বাংলাদেশের জাতীয় রাজনীতির আগে ভারতের ওই সময়ের একজন সচিব, পররাষ্ট্র সচিব, আমি যে ভদ্র মহিলা নামটা ভুলে গেলাম, সুজাতা সিং, ওনাকে পাঠিয়েছিলেন। তো বাংলাদেশের মানুষকে তো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তারা দেন নাই। আমি মনে করি এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে ভারতের প্রতিক্রিয়া ব্যক্ত করাটা এটা আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, এটা শোভনীয় নয়। দ্বিতীয় যেটা আমি বলতে চাই, ভাই জাতীয় সঙ্গীতের কথা বলেছেন। জাতীয় সঙ্গীতে আমার একজন স্টুডেন্ট আজকে আমাকে ক্লাসে বলল যে স্যার আজানের টাইম ছিল, যার কারণে কয়েকজন বলছে আজানটা শেষ হোক। এটাকে আবার কেউ ভিন্নভাবে নিয়ে এটাকে রং লাগিয়ে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। এটা আমি মনে করি যে কেউ জাতীয় সঙ্গীত বাধা দিতে পারে, এটা যদি কেউ দিয়েও থাকে সেটা জামাত শিবিরের কেউ না। দ্বিতীয় কথা হচ্ছে যে 1979 সালের 30শে এপ্রিল বাংলাদেশের শাহ আজিজুর রহমান সাহেব এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটা নোট দিয়েছিলেন এবং সেটাকে কি দিয়ে রিপ্লেস করা যাবে সেখানে একটা গান দেওয়া হয়েছিল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই জাতীয় সঙ্গীতের পরে এটাও বাজানো হতো। তাহলে এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার, এটা নিয়ে কিন্তু ডিবেট আছে, বাট যতক্ষণ পরিবর্তন না হবে ততক্ষণ তো আমরা এই সঙ্গীতটাকে ওন করতেছি, কাজেই এখানে তো কোনো দ্বিমত নেই। এরপরে আমি বলতে চাই যে আমরা 71 নিয়ে অনেক কথাই আসে, তো জোট সরকারের আমলে আমরা একসাথে রাজনীতি করছি, এই ফ্যাসিস্ট তাড়ানোয় আমরা একসাথে রাজনীতি করছি। আমাদের 71 তো বাধা হয়ে দাঁড়ায়, বলা হয় যে পাকিস্তানের 71 আমাদের বাধা হয়ে দাঁড়ায় নাই। তাহলে নতুন বাংলাদেশ নির্মাণে 71 আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা সকল রাজনৈতিক দল একত্রিতভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি সেভাবেই আগামী দিনে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ আমাদের 71 সালের ব্যাখ্যা না দিবে, 71 সালের আমাদের আমি অধ্যাপক গোলাম আজম তৎকালীন পর্যন্ত আপনার বাংলাদেশের প্রতি আনুগত্যের নাগরিকত্ব পাওয়ার পরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ওনার বক্তব্যে যেটি বলছিলেন যে প্রকাশ করেছেন, ক্ষমা না চাইলে দুঃখ না প্রকাশ না করলে বাংলাদেশের আনুগত্য প্রকাশ। অধ্যাপক গোলাম আজম কিন্তু তার বক্তব্যে দুঃখ প্রকাশ করেছেন, তার ভিডিও রেকর্ড এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার কাছেও আছে, আপনি চাইলে আমি এটাকে শোনাইতে পারবো। কাজেই বাংলাদেশের রাজনৈতিক ভুল যে কোনো দলেরই থাকতে পারে এবং পক্ষে বিপক্ষে যেতেই পারে। বিএনপি এনসিপির প্রোগ্রামে আসে নাই যমুনার সামনে, তাতে কি ওনারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখেন না? কাজেই এগুলো তো আমাদেরকে বড় করে দেখার সুযোগ নেই। আর বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এই স্বাধীনতা বাংলাদেশকে ওন করেই বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে, বাংলাদেশ জিন্দাবাদ বলেই বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত এবং বাংলাদেশকে তার মিশন এবং বহিঃশত্রুর থেকে বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ফারাক্কাবাদ, টিপাইমুখবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পালন করেছে, এতে বাংলাদেশ জামাত ইসলামী একটা বাংলাদেশে একটা দেশপ্রেমিক দলে পরিণত